এখন বাজে সকাল 8টা। জাস্ট চেক আউট করবো রুম থেকে, করে তারপর আমরা বেরোবো আর কি। পেছনে আমাদের হোটেলটা সবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট সার্ভিসের লোক একটু কম এবং যার জন্য একটু সুপারভাইজিংও কম। কিছু কিছু অসুবিধা আছে, হয়তো করলে ঠিক হয়ে যাবে। যেমন কালকে রাতে, শীতের রাত, এখন মোটামুটি সকালবেলায় টেম্পারেচার 19 ডিগ্রি সেন্টিগ্রেড, কালকে রাতে মোটামুটি 15তে নেমে গেছিলো। তো আমি কম্বল চেয়েছিলাম, কম্বলটা ঘরে থাকে না, এদের কম্বল আবার বাইরে থাকে। তো চেয়েছিলাম কম্বলটা, তো ওরা বলে দিচ্ছি। পরে চাইলাম, ফোন করেও চাইলাম যে কম্বলটা দিয়ে যান ঘরে, শীতের রাত কম্বল লাগবে। তো বলে দিচ্ছি, সারা রাত আর কম্বল আসেন। তো এই সমস্ত ছোটোখাটো জিনিস, বা গরম জল অবশ্য নিচে গিজার আছে, ওপরে গিজার নেই, চাইলে নিচে থেকে জল দিয়ে দিচ্ছে গরম করে, স্নানের জল। তো এইগুলো নিয়েই হচ্ছে ব্যাপার আর কি। তো এই সমস্ত ছোটো ছোটো দিকগুলো নজর দিলে খুব একটা খারাপ না গেস্ট হাউসটা। খাবারও মোটামুটি ভালো এবং রিজনেবল, আপনারা দেখতেই পারেন। কিন্তু যখন আপনারা, একটাই কথা বলার, যখন আপনারা টাকা দেবেন তার আগে কিন্তু জিনিসগুলো আগে বুঝে নেবেন। যে যখন কম্বল লাগবে, আগে কম্বলটাকে বলবেন ঘরে রাখতে, তারপরে বুকিংয়ের পয়সা দেবেন, যদি বুকিং না করে আসেন। আর যদি বুকিং করে আসেন তাহলে দেখে নেবেন, নিয়ে আগে সমস্ত জিনিস বুঝে নেবেন, তারপরেই আপনারা সই সাবুত ইত্যাদি করবেন। সেটা সবার ক্ষেত্রে, সব হোটেলের ক্ষেত্রেই প্রযোজ্য, মোটামুটি ছোটো গেস্ট হাউসগুলোর ক্ষেত্রে। কিন্তু বিশেষ করে, আর এটা একটু রিমোট লোকেশন, প্রায় স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে, কালকে যেহেতু স্টেশনের দিকের গেস্ট হাউসগুলো এবং লজগুলো ভর্তি ছিল, চান্স পাইনি কোথাও। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়বো। অটোও এসে গেছে আমার। আজকে আমাদের দ্বিতীয় দিন ট্যুরের। আমাদের সারথি দেবু আজকে কোথায় যাচ্ছি? মানে কালুটির দিকটা যাচ্ছি। তো এসে গেছে, একদম অন টাইম এসে গেছে। তো চলুন ট্রিপটা শুরু করা যায়। সকালে সোনার গায়ে মেখে সবুজে ঘেরা রাস্তা দিয়ে শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের ট্রিপ। আমরা প্রথমে যাব ঘাটশিলা রাজবাড়িতে এবং তারপরে ব্রেকফাস্ট করে তারপর আমরা পরের স্পটগুলো দেখতে যাব। এখন দাঁড়িয়ে আছি ঘাটশিলা রাজবাড়ির গেটের সামনে। সকালের প্রথম স্পট, আজকে 26শে নভেম্বর শুরু হচ্ছে আমাদের যাত্রা। রাজবাড়ি দেখতে পারলাম না আজকে, কারণ রাজবাড়িতে ভেতরে রিনোভেশনের কাজ চলছে বলে। প্রায় 250 বছরের পুরনো এই ঘাটশিলা রাজবাড়ি। তবে যেটা শুনে খারাপ লাগলো যে বাড়িটা বোধহয় বিক্রি হয়ে গেছে। এখানে কেয়ারটেকার আস্তে আস্তে মোটামুটি 10টা বাজে, তবে ভেতরে এখন রেনোভেশন চলছে, যার জন্য কেউ ঢুকতে পারছে না। এবং এটা অ্যাকচুয়ালি রাজবাড়ির কোর্ট। এই রাজবাড়ির কোর্টের মধ্যে কিন্তু ফাঁসি দেওয়ার জায়গাও আছে। যাই হোক, এবারে যেহেতু গেট বন্ধ এবং কেয়ারটেকার আসেননি এখনো, সেহেতু এবারে আর ঢোকা হবে না। ব্রেকফাস্টে গরম গরম লুচি আর তরকারি। স্টেশনের একটা মিষ্টির দোকানে খেতে ঢুকেছি, ভালো লাগে। একটা জিলিপিও ভালো লাগে। এসে পৌঁছালাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। হ্যাঁ, এটাই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানেই উনি থাকতেন ঘাটশিলায়। এবং এই বাড়িটা কিন্তু আগে এরকম উদ্ধার হয়নি। যখন হয়েছে তখন একটা ছবিও আছে যে অবস্থায় উদ্ধার হয়েছে, সেটা আমি ইনসেটে দেখাবো। যাই হোক, পরবর্তীকালে এটাকে সুন্দর আকার দেওয়া হয়েছে। সামনের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন
আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর পথের পাঁচালীর যে দৃশ্য, সেই দৃশ্য আঁকা হয়েছে এবং সারা দেওয়াল জুড়ে সুন্দর সুন্দর গ্রাফিটি, বাচ্চারা খেলা করছে, সব মিলিয়ে অপূর্ব একটা পরিবেশ। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নোটবিহারী এই আম গাছটি লাগিয়েছে। আপনারা এই আম গাছটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, সেই গাছ এখন। চলুন প্রবেশ করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ির মধ্যে। ইনসাইডে দেখতে পাচ্ছেন তার বিভিন্ন রকম পুরস্কার, দেয়ালে বিভিন্ন শোকেসে রাখা রয়েছে তার বিভিন্ন রকম উপন্যাসের প্রচ্ছদগুলি এবং তার ব্যবহৃত পোশাক আশাক ইত্যাদি। দেখতে পাচ্ছি চাঁদের পাহাড়, এই চাঁদের পাহাড়ের প্রচ্ছদটি কিন্তু সত্যজিৎ রায় রাখা, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের বিভিন্ন চিত্র সারা দেওয়াল জুড়ে, সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটা পরিবেশ। এই বাড়িটা কিন্তু আগে এই অবস্থায় পাওয়া যায়নি। এই বাড়িটা পরবর্তীকালে রিনোভেশন করে একটা ছোট্ট মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে। পৌঁছালাম রামকৃষ্ণ মিশনের গেটের সামনে। রামকৃষ্ণ মিশনের গেট দিয়ে ঢুকে ডান দিকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বিশাল বড় একটা চিকিৎসালয় এবং বা হাসপাতাল, এবং এর বেশিরভাগটাই কিন্তু দাতব্য, এবং বাঁ দিকে সুন্দর করে গাছের বাগান। বাগানে হয়তো কোনো প্রোগ্রাম হয়েছিল, বাঁশগুলো খুলে খুলে রাখা। বিশাল বড় ক্যাম্পাস, সামনে দেখা যাচ্ছে উপাসনা স্থল এবং তার পেছনে হোস্টেল কমপ্লেক্স। তো এখন যেহেতু উপাসনার সময় পেরিয়ে গেছে, সুতরাং উপাসনা স্থলে মনে হয় না কাউকে পাওয়া যাবে। দু একজন টুরিস্ট আছেন ওখানে, দেখছেন ঘুরে ঘুরে। তবে দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, গাছগুলো কেয়ারি করে কাটা, এবং এটা হচ্ছে উপাসনা গৃহ। সামনে রামকৃষ্ণ মিশনের লোগো দেওয়া আছে, ভিতরে শ্রীরামকৃষ্ণের মূর্তি, এবং সামনেটা দেখুন কি অপূর্ব সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে। এবং চারিদিকের পরিবেশ এতটাই শান্ত যে আপনার মন ভরে যাবে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে সিদ্ধেশ্বর হিল। এই পাহাড়টা বেশ বড় পাহাড় এবং এখানে উঠতে বেশ অনেকটাই ট্রেকিং করতে হয়। মন্দির এদিকে তো আমিও ট্রেকিং করেই এগিয়ে চললাম। চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভারী সুন্দর পাহাড়ি ট্রেকিং পথ। শিব মন্দির যাওয়ার পথ হচ্ছে পাহাড়ি ছাগল, দেখতেই পাচ্ছেন। সামনে একটা ছোট্ট দোকান, এখানে জল টল পাওয়া যায়। সব মিলিয়ে দুর্দান্ত একটা ট্যুর করছি আমি। ছোট্ট ছোট্ট ট্রেকিং বলে এই পাহাড়টা উঠতে নাকি 8 ঘন্টা মতো লাগবে। এবার দেখা যাক কতক্ষণ লাগে। সাথে তো আপনারা রয়েছেন। বেশ সকালবেলায় ট্রেকিংয়ের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ। এখন প্রায় 10:30 বাজে, দেখি কতক্ষণ উঠতে পারি। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, এখনও 1.5টা রাস্তা উঠে। এখনও বোর্ডে যেটা লেখা আছে 370 মিটার বাকি, মোটামুটি 500 মিটার ধরে নেওয়া যেতেই পারে। এতক্ষণ রাস্তাটা অনেকটা প্লেন ছিল, এখন বেশ কাঁকড়ের
ভর্তি বড় বড় পাথর, রাস্তা। সামনের দিকের রাস্তাটা আপনাদের দেখাই, দেখুন একদম পাথরের রাস্তা এবং প্রচুর লুজ পাথর আছে, বেশ বিপদসংকুল। একটু অসাবধান হলেই কিন্তু পাথর থেকে পড়ে যেতে হবে। প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক করে চলে এসেছি। এখন ট্রেকিংয়ের ফাঁকে ফাঁকে একটু জিরিয়ে নেওয়া। এইবার কিন্তু রিয়েলি গরম লাগছে। জ্যাকেটটা রাস্তায় খুলে এলেই ভালো হতো, গাড়িতে খুলে এলেই ভালো হতো, কিন্তু রিয়েলি গরম লাগছে। আর জলের বোতলও আনবে। যাই হোক, ওপর থেকে যারা নামছে বললো এখান থেকে আরও মিনিট 15-20 লাগবে। তো খানিকটা জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করবে। আরে পায়ে চলার পথটার মাঝখানে একটা দারুণ জিনিস দেখাই আপনাদের। এই জায়গায় অভ্রের খনি আবিষ্কৃত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চকচক করছে, এগুলো কিন্তু অভ্র, খনিজ অভ্র। এই যে আপনারা যদি দেখতে পান, দেখাচ্ছি, খনিজ অভ্র। এবং গাইড বারবার এইগুলোই দেখাতে আনছে। বিভিন্ন গাইডকে দেখলাম, যদি এবারে আমি গাইড নিইনি। দেখুন, এগুলো হচ্ছে খনিজ অভ্র, একদম চকচক করছে। ছোটনাগপুর সত্যি খনিজ পদার্থে পরিপূর্ণ, আর এটাই তার প্রমাণ। দেখুন, অভ্র মাইন্স। এই সাদা সাদা পাথরগুলো কিন্তু অভ্র, প্রচুর অভ্র আবিষ্কৃত হয়েছে। এখানে ভবিষ্যতে একটা প্রকল্প তৈরি হওয়ার কথাবার্তা চলছে, হয়তো খুব শিগগিরই তৈরিও হয়ে যাবে। এখানে যদি রাস্তা তৈরি হয়ে গেছে, তারপরে কিন্তু অভ্র মাইন্স এখানে তৈরি হয়ে যাবে। এরকম অভ্র যদি দেখতে চান, আপনাদের কিন্তু এই ট্রেকে আসতেই হবে। শুধু ভিউটা দেখুন। অবশেষে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করে এসে পৌঁছালাম সিদ্ধেশ্বর পাহাড়ের উপর শিব মন্দিরের সামনে। আর একটুখানি বাকি, আপনারা দেখুন কি সুন্দর জায়গা। ট্রেক মোটামুটি শেষের কথা, আমরা নামছি। তো উপরে 2 পর্যটকের একটা দারুণ আলোচনা ছিল। এক ভদ্রলোক বলছেন, যদি এত কষ্টকর ট্রেকের বদলে একটা রোপওয়ে বা অ্যাটলিস্ট সিঁড়ি করে দেওয়া যেত, তাহলে খুব ভালো হতো, অনেক পর্যটক আসতে পারত। আরেকজন পর্যটক বলছেন যে যদি সিঁড়ি করে দেওয়া হয়, তাহলে জায়গাটার ভার্জিনিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আদিম পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই যে ট্রেকের যে আনন্দটা, এটা পাওয়া যাবে না। এবার আপনারা কমেন্ট করে জানান যে কার মতটা ঠিক, আদিম সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, না অনেক দর্শক আসতে পারলে আরও এদের বেশি ইনকাম হবে, রোপওয়ে থেকে বলুন বা পুজোর থেকে বলুন, কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভিড় হয়ে যাবে। ছেড়ে দিলাম আপনাদের ওপরে। অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত। এসে পৌঁছালাম রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে। এটাই নাকি পুরনো মন্দির এবং এখানে প্রচুর ভিড়, লাইন দিয়ে পুজো নেওয়া হচ্ছে। তো যেহেতু আমার ট্রেন আছে, আমি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারবো না। অসম্ভব সুন্দর রঙিন কারুকার্য করা এই রঙ্কিনী মন্দির, ওল্ড মন্দির দেখেই বোঝা যাচ্ছে। এবং এই রঙ্কিনী মন্দিরেই প্রচুর লাইন।
এক গ্রাম্য মেষপালক যখন মেষ চড়াচ্ছিলেন তখন তিনি বনের মধ্যে এক কুমারী মেয়ের দেখা পান। মেয়েটিকে নাম জিজ্ঞেস করতেই মেয়েটি ঘন বনের মধ্যে দৌড় লাগায়। মেষপালকও পিছু পিছু যান। মেয়েটি ছুটতে ছুটতে গ্রামে ধোপার কাপড়টা ছিল ঘাটে, সেই ধোপার কাপড়ের মধ্যে মেয়েটি লুকে যায়, কাপড় জামাস্তি করে। এবং পরবর্তীকালে ধোপা যখন সেই কাপড়ের স্তূপগুলো সরায় দেখা যায় সেটি একটি পাথরে তৈরি। সেটিই হলো রঙ্কিনী দেবী। আমাদেরকে আগে হারিয়ে গেল না বলে সে এখন দাঁড়িয়ে আছি রাধা গোবিন্দ মন্দিরের সামনে। রঙ্কিনী দেবীর মন্দিরের ঠিক পাশেই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আপনারা দেখছেন রঙ্কিনী মন্দির দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাতমোহনা ফলস। এবং রাতমোহনা ফলস যাওয়ার আগে কিন্তু আমরা দেখতে পাবো হিন্দুস্তান কপার লিমিটেড। সুবর্ণরেখার এপারে হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, আর ওই দিকে মানে অপর পারে হচ্ছে রাতমোহনা ফলস। এবং সামনে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপার লিমিটেডের দেওয়াল। বিশাল বড় ফ্যাক্টরি আর কি, ভারতের তামা তৈরি হয় এখানে। হিন্দুস্তান কপার লিমিটেড বেরিয়ে এসে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পেরিয়ে আমরা উপরে যাচ্ছি। পৌঁছে গেছি রাতমোহনা ফলসের সামনে। রাতমোহনা ব্যারেজ এটাই হলো সেই বিখ্যাত রাতমোহনা ব্যারেজ। আমি নামছি ব্যারেজের মধ্যে। চারিদিকের দৃশ্য অপূর্ব সুন্দর। আপনারা দেখছেন রাতমোহনা ব্যারেজ। রাতমোহনা ফলসের সামনে দেখতে পাচ্ছেন এই ফলসটা গিয়ে বসেছে সুবর্ণরেখা নদীতে। অপূর্ব সুন্দর এবং রোদ্দুরের আলোয় ঝকঝক করতে পারে। রাতমোহনা ফলস আপনারা দেখতে পাচ্ছেন। তারা অল্প দেখছেন রাতমোহনা এত সুন্দর টিপটপ অপূর্ব সুন্দর চারিপাশ। বেরিয়েছে মোটো ব্লগিং করতে, ওর সাথে দেখা হয়ে গেল। প্রায় 20 জন একসাথে বেরিয়েছেন বাইক নিয়ে। দুর্দান্ত। রবিবারের সকালে সকলে মিলে একটা দুর্দান্ত ট্রিপের আয়োজন। সত্যি খুব দেখেও ভালো লাগে। এসে পৌঁছালাম গালুডি ড্যামে, সুবর্ণরেখা নদীর ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট দুদিকে পাহাড় এবং চারদিকের দৃশ্য অপূর্ব সুন্দর।
নদীতে জল এখন অনেক কম, কিন্তু বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর। ঘাটশিলার আগের 3টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন। পুরো ট্যুর প্ল্যানটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি যে ঘাটশিলাতেও কিন্তু একটা বৈষ্ণোদেবী মন্দির রয়েছে। জাস্ট ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত এই সুন্দর বৈষ্ণোদেবী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। খুব ছোট্ট মন্দির, সাইডে পার্কিং স্পেস এবং অপূর্ব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে উপাসনা চলছে। সুন্দর, অনেকেই মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এখানে কিন্তু ছবি তোলার কোনো নিষেধাজ্ঞা নেই, এবং আমি দেখলাম এটা একটা আশ্চর্যের ব্যাপার, এখানে কোনো মন্দিরেই ছবি তোলার কোনো নিষেধাজ্ঞা নেই। যাই হোক, চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি। আমরা এখন বৈষ্ণোদেবী মন্দিরের ভেতরে। দেখা যাচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি, অপূর্ব সুন্দর। ঘাটশিলার বিখ্যাত মিষ্টি হলো গণেশ কালাকাঁদ। তো এটাই সেই গণেশ কালাকাঁদের দোকান। যদিও আমি গণেশ কালাকাঁদ কিনতে পারলাম না, কারণ এদেরকে সকালবেলা অর্ডার দিয়ে যেতে হয়। এই গণেশ কালাকাঁদের অবস্থান হচ্ছে ঠিক রামকৃষ্ণ মিশনের পাশেই। তো আপনারা যখন রামকৃষ্ণ মিশনে সকালবেলা আসবেন তখন এই গণেশ কালাকাঁদে অর্ডার দিয়ে যাবেন। ওরা দুপুরবেলা আপনার জন্য মিষ্টিটা তৈরি করে রাখবে এবং শুধু কালকেও ঘুরেছি, আজকেও ঘুরলাম। আপনারা আসুন এবং স্ক্রিনে নিচে আপনারা নাম্বারটা দেখতে পাবেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা কিন্তু এসে ওকে ফোন করেও আসতে পারেন, ফোন নাম্বার তো রইল। ঠিক আছে, আপনারা আসবেন, এসে কথা বলে যাচাই করে বুকিং করে নিতেই পারেন। দেবু সবথেকে বড় গুণ হলো দেবু ভীষণ হাম্বল, এবং কোথায় কোথায় ফটো তুলতে হবে, কোথায় কোথায় ভিডিও তুলতে হবে ওর খুব ভালো আইডিয়া। ও আমাকে প্রচুর আইডিয়াও দিয়েছে যে এখান থেকে তুলুন, ওখান থেকে তুলুন। খুব ভালো লাগবে ঘুরে, এবং অনেকক্ষণ ধরে, মানে টাইমের জন্য তাড়াহুড়ো নেই, কিছু নেই, খুব ভালো ঘুরিয়েছে। ভ্রমণের শেষ লগ্নে আপনাদের একটা চরম রোমান্টিক মুহূর্তের সাথে পরিচয় করে। পুরো ঘাটশিলা স্টেশন হারামিয়ে গেল। জাস্ট ইস্পাত এক্সপ্রেস গেল, বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 1 ঘন্টা লেট। সুতরাং প্যাসেঞ্জার সব চলে গেছে, জাস্ট অপেক্ষা করছি। 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এখনো, তারপরে আজকের ভিডিও আপাতত এইটুকুই। দেখতে থাকুন ট্রিপটা কুইজ সুদীপ্ত। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। ধন্যবাদ।